আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। রাজধানীর বাজারগুলো থেকে হঠাৎই প্রায় উধাও সয়াবিন তেলের বোতল। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন চাহিদার মতো তেল সরবরাহ করছে না ডিলাররা। এদিকে দেশি আলু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়, আর 2 টাকা কমে বিয়ার 28 চাল বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। সরবরাহ বাড়লেও 50 টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের মৌসুমী সবজি। সেলিম মালিকের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের অভিযোগ করছিলেন ব্যবসায়ীরা। এবার সেই সংকট আরো বেশি ঘনীভূত হয়েছে। বিক্রেতাদের অভিযোগ, চাহিদার মাত্র 10% তেল পাচ্ছেন তারা। 10% তেল আছে বাজারে, কারণ আমরা 90% তেলই নেই। দাম বাড়ে না, তারা গায়ে রেটে মাল নিতেছে। দাম সরকার সবকিছুর মধ্যে মনিটরিং করা উচিত, কারণ এই বাজারটা অনেক নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে। এদিকে গেল 3 সপ্তাহে প্রায় 8 টাকা কমেছে কেজি প্রতি বিয়ার 28 জাতের চাল। নতুন কিছু 28 আসছে, ওটার দাম কেজি কমছে, মোটামুটি ওটা চলতেছে 54 টাকা 55 টাকা চলতেছে। এর আগে 55-56 টাকা ছিল। নতুন আলু বিক্রি হচ্ছে 90 টাকায়, কিছুটা কমেছে পেঁয়াজের দামও। ইন্ডিয়ান পেঁয়াজ 95-100, আর দেশি পেঁয়াজ আছে বর্তমানে 110 টাকা। সবজির বাজারে ফেরেনি কাঙ্ক্ষিত স্বস্তি। 50 টাকার নিচে মিলছে ফুলকপি, পেঁপে আর মূলা। মূলা আছে 30 টাকা কেজি, পেঁপে আছে হলো 40-45 টাকা কেজি, আর হইলো আপনার হলো ওই সিম একটা আছে হলো আপনার হলো 45 টাকা কেজি। ফুলকপি, পাতাকপি আপনার হলো 40 থেকে 50 টাকা পিস। বেগুন চাই 100 টাকা 150 টাকা কেজি। তারপরে আমরা করলা 100 টাকা কেজি। কি খাইবো মানুষে? 2000 টাকা ছাড়িয়েছে 1 কেজি আকারের পদ্মার সোনালী ইলিশ। ডজন প্রতি 5 টাকা কমেছে ডিমে। 145 টাকা গত সপ্তাহে লাল ডিম ছিল, এখন আজকে 140 টাকা। সাদা ডিম সেম একই অবস্থা, 135 টাকা ডজন। 1 কেজি সাইজের ইলিশ মাছ, 1 কেজি 100 গ্রাম সাইজের মাছ, এগুলো 2200 টাকা কেজি। আর যেগুলো আপনার 1 কেজির নিচে 900 গ্রাম সাইজ, এগুলো হলো আপনার 1800 টাকা কেজি। কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। গরুর মাংস 720 থেকে 750, আর খাসির মাংস 1150। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দেশ থেকে যারা পালিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও মনে করেন তিনি। এদিকে সাম্প্রদায়িকতার কথা বলে ভারত আধিপত্য কায়েম করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আশিকুর আলমকে সাথে নিয়ে এই বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। গুলশানের দক্ষিণ বিএনপি আয়োজিত দেশি পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে ভারতীয় সংবাদের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত আধিপত্যের আচরণ পরিবর্তন না করলে তাদের ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়তে পারে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই। জাতীয় প্রেস ক্লাবে পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত অনুষ্ঠানে সাম্প্রতিক ইস্যু নিয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আমরা ভারতের সাথে যত চুক্তি হয়েছে এগুলো এখন রিভিউ হোক, আমরা দেখতে চাই কি চুক্তি তারা করেছে আমাদের সাথে। রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? ওইটা ভারত, ইন্ডিয়া, আমেরিকা কারণেই আমাদের দেশের একটা দুর্দর্শ সাহসী তরুণ সমাজ আছে। অন্যদিকে দিনাজপুরের হিলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যারা বিএনপির মাঝে বিভাজন তৈরি করতে চায় তাদের প্রতি সজাগ থাকতে হবে। আমাদের নির্লিপ্ত থাকাকে কেউ আমাদের দুর্বলতা ভাবেন তাহলে ভুল করবেন। এআর বাদল, আরটিভি, ঢাকা। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো ধরনের আগ্রাসন সহ্য করা হবে না। যারা দেশ ধ্বংসের নীল নকশা করেছিল তারা এখনও ষড়যন্ত্র করছে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হুঁশিয়ারি দিয়ে বলেন,
কেউ যুদ্ধ বাঁধাতে চাইলে তাদের প্রতিহত করা হবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামী। নির্ধারিত সময়ের আগে নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয় টাউন হল মাঠ। সম্মেলনে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত ইসলামী কখনো আপোষ করেনি জানিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। মাইনরিটি শব্দ বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। এদিকে রাজধানীর শাহজাহানপুর থানা জামায়াতের ইসলামীর কর্মী সম্মেলনে জামায়াত নেতারা বলেন, সংস্কার ব্যতীত নির্বাচন দিলে ছাত্র জনতার প্রত্যাশা পূরণ হবে না। তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছো। তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা তোমাদের কপালেও আগুন ধরিয়েছো। আমাদের প্রত্যেকটা কর্মীকে যদি শহীদ হতে হয়, তবুও বাংলাদেশের এই স্বাধীনতা আমরা অক্ষত রাখবো ইনশাআল্লাহ। কোনো পরাধীনতা আমরা মেনে নিতে প্রস্তুত নই। এছাড়া রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে বাংলাদেশের উপর হামলা আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা। আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে, কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না। কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। ভারতের সংবাদ মাধ্যমগুলো মিথ্যাচার করে পরিস্থিতি অস্বাভাবিক করছে, তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার কথাও জানায় ইসলামী আন্দোলন। এবং পুলিশের যারা বিল্লাল হোসেন, RTV, ঢাকা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকার তীব্র সমালোচনা করে গণ অধিকার পরিষদ। বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে না পারলে ভারতকে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারিও দেয় তারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন বক্তারা। এদিকে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয় ইনকিলাব মঞ্চ। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। ভারতের আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় বক্তারা বাংলাদেশের পণ্য রপ্তানি নিয়ে ভারতের উগ্রবাদীদের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। ভারত শত্রুতায় লিপ্ত হয়েছে, আমরা ভারতকে শত্রু হিসেবে চিহ্নিত করে প্রতিরোধ করব। ভারত যদি বাংলাদেশকে কলোনি বানানোর জন্য এই দেশে আর একটা টাকাও বিনিয়োগ করে এবং তাদের দালালদের মাধ্যমে কোন সিন্ডিকেট তৈরির চেষ্টা করে, ভারতকে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ভারতে এখন হাসপাতালগুলো লোকসানে পড়েছে, আজকে রোগী খোঁজা হচ্ছে। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয় ইনকিলাব মঞ্চ। এ সময় জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়ে নতুন পররাষ্ট্রনীতি তৈরির আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আমরা আমাদের কনসার্ন তাদেরকে জানিয়েছি স্পষ্ট করে, যে আপনাদেরকে একটু আগে যেটা বলেছি, তাদের মাইনরিটি বাংলাদেশের কনস্যুলেটে হামলা এবং একই সাথে বাংলাদেশের বিরুদ্ধে যে তথ্য সন্ত্রাস ইন্ডিয়া বসে চালানো হচ্ছে, এই কনসার্নগুলো জানিয়েছি। আমাদের আজমির শরীফ নিয়ে আমরা আমাদের সমস্যা জানিয়েছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির 1 নম্বর উদাহরণ। এদেশের মুসলমানরা সবসময় মন্দির রক্ষা করে বলেও জানান তিনি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে পিছিয়ে যাবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে সব সম্প্রদায়ের মানুষ। তাই সবার মধ্যে মেলবন্ধন জরুরি। গারো সম্প্রদায়ের ওয়ানগালা অনুষ্ঠানে এসব কথা বলেন গারো সম্প্রদায়ের নেতারা। রফিকুল ইসলামের রিপোর্ট। কৃষি প্রধান বাংলাদেশে নতুন ফসল মানেই নতুন উৎসব। ফসল ঘরে তোলার সাথে সাথে উৎসবের এই সংস্কৃতি বাঙালির সকল সম্প্রদায়ের ঐতিহ্যের সাথে মিশে আছে। শস্য দেবতাকে ধন্যবাদ জানাতে রাজধানীতে বসবাসরত গারো সম্প্রদায়ের মানুষেরা আয়োজন করে ওয়ানগালা উৎসবের। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। যান্ত্রিক এই নগরীতে বছরে একদিন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরা এবং সকলের সঙ্গে নিজেদের সংস্কৃতির অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পায় গারো সম্প্রদায়ের বাসিন্দারা। মিলন মেলার মতো আমরা কোথাও গিয়ে একসাথে হতে পারি না, এখানে আসলে পরে আমরা সবার সাথে দেখা হয়। অনেক ভালো লাগছে, খুবই এক্সাইটেড।
ওয়ানগালা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অটো টারেং জানান, সাম্প্রদায়িক ইস্যুতে চলা অস্থিরতা কাম্য নয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যথাযথ নিরাপত্তা দিতে সরকারের প্রতি জোর আহ্বান তার। দেশ সম্প্রীতির দেশ হবে, আমাদের একটা শান্তিপূর্ণ দেশ হবে। আমরা যেহেতু অতীতে আমরা পরস্পর একে অপরের সাথে মেলবন্ধনে থেকে একত্রিত হয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলো পালন করছি। আমাদের দেশে এরকম সাম্প্রদায়িকতা অতীতে আমরা হয়তো দেখি নাই। সাম্প্রদায়িকতা যদি হয় তাহলে দেশে অবশ্যই অস্থিরতা তৈরি হবে, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, দেশের অনেক ক্ষতি হবে, আমরা অনেক পিছিয়ে যাব। দিনব্যাপী পূজা অর্চনা, নাচ গান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ওয়ানগালা উৎসব পালন করে রাজধানীতে বসবাসরত গারোরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। চলতি বছর শীতের শুরুতেও তুলনামূলক কমছে না ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসকরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এই হার অনেক বেশি। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যার দিক দিয়েও বিশ্বে বাংলাদেশ শীর্ষে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বাংলাদেশে এই হার 0.5%। এদিকে সরকারের করা এবারের বর্ষা জরিপ বলছে এডিসের লার্ভা চিত্র শঙ্কাজনক। বিস্তারিত দেখুন সেলিম মালিকের আরও একটি রিপোর্টে। 2 কোটির বেশি মানুষের মেগাসিটি রাজধানী ঢাকা। এখানে বেঁচে থাকতে নগরবাসী আয় বাড়াতে যতটা না সচেতন, তাদের জীবন ধারণে বসবাসের চারপাশ সম্পর্কে ততটাই অসচেতন। এখানে জলাশয় প্রায় হারিয়ে গেলেও যতটুকু আছে সেটুকুতেও নেই যত্ন। ময়লার ভাগাড়ে হয় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার জন্ম আর উৎকৃষ্ট আবাস। এমন বাস্তবতার বড় শিকার রাজধানীবাসী। ডেঙ্গুতে আক্রান্ত হয় কয়েক হাজার মানুষ। প্রতি বছরে এই হার বাড়ছে। ডেঙ্গু পজিটিভ আসছে, দিনে আপনার মনে 10 বারের মতো বমি হয়েছে। খুব মশা বলতে কি অতিরিক্ত মশা। গতবার নভেম্বরের লাস্টের দিকে অনেক কমে গেছিল, ডিসেম্বরে পেশেন্ট তেমন ছিলই না, কিন্তু এবার তাও আছে পেশেন্ট। চিকিৎসকরা বলছেন, এবার নভেম্বর শেষে ডিসেম্বরও ডেঙ্গুর প্রকোপ কমছে না তুলনামূলক হারে। এখনও ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পার হয়ে যাচ্ছে, এখনও কিন্তু রোগী কমছে না সেই হিসেবে যতটুকু আমরা আশা করছি। একটু ডিক্লাইনিং ফেজ, কিন্তু যতটা আশা করছিলাম সেই রকম হয়নি। এদিকে এডিস মশার লার্ভার জরিপ হওয়ার কথা ছিল বর্ষাকালে। হেমন্তে এসে সেই জরিপ প্রকাশ করেছে IEDCR। গবেষণার পদ্ধতিতে ব্রুটো ইন্ডেক্স বা BI পরিমাণ যদি 20-এর বেশি হয় তবে তা আশঙ্কাজনক। সে হিসেবে ঢাকার 99টি ওয়ার্ডের মধ্যে 56টি ওয়ার্ডেই BI 20-এর উপরে। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে 35টি ওয়ার্ড এবং উত্তর সিটিতে 21টি ওয়ার্ড। এবার 2 সিটিতে গড় BI 22.71 পয়েন্ট। সিটি কর্পোরেশন থেকে যে আসলে মশক নিধনের জন্য যে স্প্রে বা মসকিটো বা ওরা যে ওষুধগুলো ব্যবহার করছে বা ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজ করছে, এটা আরও একটু গতিশীল করতে হবে। এডিস মশার বংশ বিস্তারকে আগে রোধ করতে হবে, তাহলে আমরা পরবর্তীতে ডেঙ্গুটা রোধ করতে পারব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দেখা গেছে, এবছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের প্রথম স্থানে রয়েছে ব্রাজিল। তবে মৃত্যু হারে শীর্ষে বাংলাদেশ। ব্রাজিলের তুলনায় বাংলাদেশের মৃত্যুর হার 9 গুণ বেশি। এই হার 0.5%। সেলিম মালিক, RTV, ঢাকা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রকৌশলীরা অগ্রভাবে থাকবে বলে জানিয়েছেন ডুয়েট ও IEB নেতৃবৃন্দ। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী চেতনা প্রকৌশলীরা সহায়ক হবে বলে জানিয়েছেন IEB প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম রিজু। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সাথে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEBর নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় একথা বলেন তারা। বিকেলে পূর্বাচলে আয়োজিত মিলন মেলায় সভাপতিত্ব করেন প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা প্রধান আসামি চন্দন দাসের 7 দিন ও রিপন দাসের 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করে দুজনকে 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে চন্দন দাসের 7 দিন ও রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে বুধবার দিবাগত রাতে ভৈরব রেল স্টেশন থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় চন্দন দাসকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে চট্টগ্রামে নেওয়া হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় অপর আসামি রিপন দাসকে চট্টগ্রামে আনোয়ারা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ।
যারা মাস্টার মাইন্ড ছিল, যারা এই মামলার যারা উস্কানি দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এই আসামিদের রিমান্ড দেওয়া অত্যন্ত প্রয়োজন। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে প্রধান আসামিকে 7 দিন এবং তদন্তপ্রাপ্ত আসামিকে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আমরা মনে করি এই মামলার পিছনে যারা মাস্টার মাইন্ড রয়েছেন, আরও যারা সক্রিয় রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হবে। 3 জেলার সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। সকালে দিনাজপুরের বীরগঞ্জে হেরিটেজ পরিবহন ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 চালক সহ 3 জন নিহত হয়, আহত হয় 15 জন। সকালে উপজেলার যদুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে কুড়িগ্রামে ভুরুঙ্গামারীর জয়মনিরহাটে মোটরসাইকেলে গাড়ির ধাক্কায় 2 জন নিহত হয়। নিহতরা হলেন ভুরুঙ্গামারীর রশিদুল ইসলাম ও ব্যবসায়ী কামাল হোসেন খোকন। তারা মোটরসাইকেলে করে রংপুর থেকে ভুরুঙ্গামারী যাচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশা চালক নিতাই বর্মন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের 13টি সামরিক প্রতিষ্ঠানের উপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে চীন। বৃহস্পতিবার দেশটির এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রতিবাদে চীন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র $385 মিলিয়ন বিভিন্ন যন্ত্রাংশ এবং F-16 যুদ্ধবিমান এবং রাডার বিক্রিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেইজিংয়ের দাবি এর মাধ্যমে তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের শামিল। ফসলের মূল্যে আর্থিক ভর্তুকি, বিদ্যুতের দাম কমানো এবং কৃষকদের পেনশনের দাবিতে ভারতের পাঞ্জাবে আবারও ছড়িয়ে পড়ছে কৃষক বিদ্রোহ। শুক্রবার প্রদেশটির সংযুক্ত কৃষক মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা হরিয়ানার শম্ভু সীমান্ত থেকে নয়াদিল্লি অভিমুখে পদযাত্রা ঘোষণা করে। কৃষক সংগঠনের মিছিল একটু আগানোর পর পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে আন্দোলনকারীরা। কৃষকেরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অশান্তির আশঙ্কায় শুক্রবার সকাল থেকেই স্পর্শকাতর এলাকাগুলোতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি একই সঙ্গে একাধিক মেসেজ পাঠানোর উপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আগামী 9 ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সমতায় ফেরার লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় টি-20তে কাল আয়ারল্যান্ডের নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। প্রথম ম্যাচে আইরিশদের কাছে 12 রানে হারে নিগার সুলতানার দল। সিরিজ নিজেদের করার লক্ষ্য নিয়ে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না টাইব্রেসরা। প্রথম টি-20 ভুল শুধরে দ্বিতীয় ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আইরিশদের সঙ্গেই আমরা 3টা ওডিআই 3-0 করেছি এবং আমরা সিরিজ উইন করেছি। সো যদিও আসলে টি-20 ফরম্যাটটা একটু ডিফারেন্ট, আমরা সবাই জানি এখানে আসলে বল বাই বল আপনাকে টার্গেট করতে হবে, ফোকাস করতে হবে এবং এখানে আসলে সময় বেশি পাওয়া যাবে না। আইরিশদের আসলে 3 থেকে 4টি ব্যাটার যারা টপ অর্ডারে ব্যাটিং করে, এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে, তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো এবং আমরা ইজিলি ম্যাচ পজিটিভ রেজাল্টের দিকে যাবে। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।